আমি বেস্ট 11-এ নেই, বাট আই এম দ্য মেন্টর অফ বেস্ট 11। সূর্য ওঠার সফল অরুণদা, স্বাগত রিপাবলিক বাংলায়। মদন মিত্রের সাক্ষাৎকার মানেই লোকে ধরে নেন যে খুব কালারফুল কিছু একটা হচ্ছে। আমি সেই মদন মিত্র মানুষটার সঙ্গে একটু কথা বলতে চাই, যে মানুষটার বোধহয় বর্তমান সময়ে দাঁড়িয়ে সবথেকে বেশি রাজনৈতিক লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। আজকে রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে কি মনে হয় যে প্রেক্ষাপটগুলো কিভাবে চেঞ্জ হয়ে গেছে? তখন তো এত মোবাইল ছিল না, এত কমিউনিকেশন ছিল না। প্রথম হচ্ছে যে এই মুহূর্তে যারা সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আছে তাদের মধ্যে আমার থেকেও অনেক সিনিয়র অনেকে রয়েছেন, কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমিও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। একদম। প্রশ্নটা হচ্ছে যে তুমি যে কথাটা বললে যে বিজ্ঞানের অগ্রগতি, এই যে এখন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, কিন্তু আমরা যখন ছাত্র যুব করেছি, ছাত্র পরিষদের রাজ্য কমিটির দায়িত্বে ছিলাম এবং এক সময় আমরা শারদ পাওয়ারের সঙ্গে থাকলেও পরবর্তীকালে ছাত্র পরিষদ ইন্দিরার সঙ্গে যুক্ত হয়ে আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং ওয়ার্কিং কমিটি মেম্বার হই। তখন আমরা যে পোস্টার পৌঁছতে যেতাম, আমি আরেকজনকে নিতাম, ভাড়া কে দেবে? কি অবস্থা! আমি এবং আরেকজনকে নিয়ে রকেটে চড়তাম। রকেট মানে? ওই নর্থ বেঙ্গল রকেট, যেগুলো বাস। তার মাথায় যে কন্ডাক্টর, তাকে কিছু পয়সা দিয়ে 20-30 হাজার পোস্টার তুলতাম, মানে বাসের মাথায়। বাসের মাথায়। তার জন্য আমি প্রত্যেকটা বক্তৃতাতেই বলি, যদি এই ল্যাপটপ আর মোবাইল রবীন্দ্রনাথের হাতে পড়তো তাহলে উনি পার ডে একটা করে নোবেল তুড়ি মেরে নিয়ে আসতেন। ঠিক, এটা ঠিক কথা। এই বছরে আমি কেন এই প্রশ্নগুলো করছি, খুব সিগনিফিকেন্ট, কারণ হচ্ছে এই বছরে প্রচুর নতুন ভোটার। তো মদন মিত্র অ্যাকচুয়ালি মানুষটা কে ছিলেন, কি করেছেন, কোন লড়াইয়ের সাক্ষী থেকেছেন? মদন মিত্র যে শুধুমাত্র ফেসবুক লাইভ, ও লাভলি বা বর্তমান সময়ে যাকে দেখতে পাওয়া যাচ্ছে শুধু সেইটুকুর মধ্যে নয়, এখনও যখন মনে পড়ে স্মৃতি রোমন্থন করতে শুরু করেন, তখন কি মনে হয় সেই সব মুহূর্তগুলো কতটা চ্যালেঞ্জিং? যখন কোনো কাজ থাকে না তখন গরুর জাবর কাটার মতো স্মৃতি রোমন্থন খুব কাজে লাগে, বেশ টাইমটা কেটে যায়। কিন্তু স্মৃতি তুমি বেদো না, সত্যি কি তাই? স্মৃতি কখনোই মধুর হয় না, স্বপন মধুর হয়। তাই গান বাঁধা হয়, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। বহু মানুষের মধ্যে আমিও হাওয়াই চটি পরে মিছিল শেষে। কেন এই বিনয়টা, কেন বহু মানুষের মধ্যে ভিড়ে নিজেকে মিলিয়ে দেওয়া কেন? তুমি যে বলে না নতুন ভোটার, নতুন ভোটারদের কাছে আমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলি। যদি নতুন ভোটাররা কোনো ভুল করে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, কোনো কারণে যদি বিজেপি এসে যায়, তাহলে এবার তো এসআইআর হয়েছে, কিছু নাম কাটা গেছে, এর পরের বারও এসআইআর কোনো নাম কাটাকাটি ভোটার লিস্টই থাকবে না, উঠিয়ে দেবে। যেমন কোন রাজ্যে, এর আগে তো কোনো রাজ্যে ওঠায়নি না, কোনো রাজ্যে লড়াইও হয়নি। এই রাজ্যে একটা মাছ খাবে কিনা, বিড়াল বলে মাছ ছোব না, বাঙালি বলে মাছে ভাতে বাঙালি। উড়িষ্যায় আমার লোকেরা গিয়েছিল, বলছে মন্দিরের আশেপাশে যত হোটেল সব জায়গায় বলছে বাবু মাছ দিতে পারি, ঘরের ভেতরে যাবে। কামারহাটি মানে একদম বিহার। তারা বলছে একদম মাছ মাংস স্ট্রিক্টলি ব্যান করে দিচ্ছে রাস্তার উপরে, যাও ঘরমে যাকে খাও। কিন্তু আমাদের এখানেই তো মাছ আসছে মহারাষ্ট্র থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে। এটা ঠিক না। এটা এই আমি যে মাছটা দিলাম, সেটা একদম পুকুর থেকে ধরে চুবি দিয়ে সেটাকে কেটে রান্না করে রামকৃষ্ণর সামনে ধরলাম যে হে ঠাকুর, তুমি আমাদের এই মাছে ভাতে বাঙালি, এই যে আমরা ঘরে বসে আছি,
অ্যাকোরিয়াম মাছ। আমি তো তাই ভাবছি, আমি ভাবছি এবারের ভোটের প্রচার দেখেই ভাবছি যে এটা কি বাঙালির গায়ে হলুদ হচ্ছে, নাকি এমন কিছু নিয়ম ভঙ্গ হচ্ছে যে হঠাৎ করে এটা মেছো রাজনীতি কোথা থেকে চলে এলো। এখানে তো বিরোধী পক্ষ হচ্ছে দিল্লি। দিল্লি খালি এসে বলছে তুমি 1,500 দিয়েছো, আমি 3,000 দেবো। তো এখন তো লক্ষ্মীর ভান্ডার আপনারা চালু করে দিয়েছেন, এখন তো কিছু করার নেই, এখন তো রাজনৈতিক দলকে কম্পিটিশনে আসতেই হবে। তার মানে হচ্ছে মানে পশ্চিমবঙ্গের বিজেপিকে আপনারা বলছেন যে এটা বিরোধী নয়, মানে যা দিল্লি থেকে, এখানে কিছু নেই। দিল্লি এখানে আসবেও না। বাংলার মানুষ দিল্লির ভোট দিল্লির লোক পাবে, বাংলার ভোট বাংলার লোক পাবে। দিল্লির বিজেপি দিল্লি পেয়েছে, বাংলার তৃণমূল বাংলা পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।